স্বাগত জানাচ্ছি বিশ্ব ক্যান্সার দিবস নিয়ে ডিবিসি নিউজের বিশেষ আয়োজনে। নিবেদন করছে বিকন ফার্মাসিউটিক্যালস পিএলসি। সাথে আছি আমি সোনিয়া আফরিন ইশিতা। আজ বিশ্ব ক্যান্সার দিবস। বিশ্বজুড়ে ব্যক্তি, সম্প্রদায় এবং সংস্থাগুলোকে একত্রিত করে ক্যান্সার সম্পর্কিত চ্যালেঞ্জগুলোকে তুলে ধরার জন্য প্রত্যেক বছর ৪ ফেব্রুয়ারি বিশ্বজুড়ে বিশ্ব ক্যান্সার দিবস পালন করা হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে বর্তমানে ৩০ থেকে ৫০% ক্যান্সার প্রতিরোধ করা সম্ভব যদি ঝুঁকিপূর্ণ কারণগুলো এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রতিরোধমূলক কৌশলগুলি কার্যকর করা হয়। আমাদের আজকের আলোচনার বিষয় বিশ্ব ক্যান্সার দিবস স্বকীয়তায় ঐক্যবদ্ধ। বিশ্ব ক্যান্সার দিবসে এসব নিয়ে কথা বলার জন্য আমাদের সাথে স্টুডিওতে আছেন আহসানিয়া মিশন ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের চিফ কোঅর্ডিনেটর ও ক্যান্সার বিশেষজ্ঞ ডাক্তার ভাস্কর চক্রবর্তী এবং বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের অনকোলজি ও রেডিওথেরাপি বিভাগের সহযোগী কনসালটেন্ট এবং ক্যান্সার বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ আরিফুর রহমান। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আজকে আমাদের স্টুডিওতে। আমি শুরুতেই ডাক্তার ভাস্কর চক্রবর্তী আপনার কাছে আসতে চাই যে দেশে ক্যান্সার আক্রান্তের রোগীর সংখ্যা কিন্তু উদ্বেগজনকভাবে বাড়ছে। আপনার কাছে জানতে চাই যে ক্যান্সার আসলে কি এবং বর্তমানে বাংলাদেশে এবং বিশ্বজুড়ে এই ক্যান্সার আক্রান্তের হার কেমন? আচ্ছা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। প্রথমে আমরা যদি জানতে চাই যে এখানে আসলে ক্যান্সার কি, আমাদের শরীরের যে কোনো একটা অংশ আসলে তৈরি হয় বিভিন্ন কোষ থেকে। আমাদের শরীরের একটা ক্ষুদ্রতম ইউনিটকে বলা হয় কোষ বা সেল। এই সেলগুলো যখন আস্তে আস্তে বিভাজন হয়, একটা থেকে দুটো, দুটো থেকে চারটে, এভাবে আস্তে আস্তে যখন বিভাজন হয় এবং বিভাজনের সাথে সাথে কিছু পরিমাণ কোষ ধ্বংস হয় আমাদের শরীরে, তাহলে একই সাথে বিভাজন এবং কোষের ধ্বংস, এটার একটা প্রপার একটা ব্যালেন্স থাকে আমাদের শরীরে। কিন্তু যখনই এই ব্যালেন্সটা যখন কোনো কারণে বাধাগ্রস্ত হয়, তখনই এই কোষের বিভাজনটা আশঙ্কাজনক হারে বাড়তে থাকে, অ্যালার্মিংলি বাড়তে থাকে। তখনই এটা নর্মাল থেকে কিছুটা অ্যাবনর্মাল হয়ে যায় এবং এটা ক্যান্সারের দিকে রূপ নেয়। তাহলে আমাদের ক্যান্সার মানে হচ্ছে যে কোনো একটা কোষের একটা অ্যাবনর্মাল বিভাজন, হ্যাঁ, অস্বাভাবিক একটা বিভাজন। এটা শরীরে যে কোনো জায়গায় হতে পারে, এটাকেই ক্যান্সার বলে। এবং বর্তমানে আমরা যদি ক্যান্সারের ইনসিডেন্স সম্পর্কে আমরা জানতে চাই, আমাদের দুটো জিনিস খুব ইম্পর্ট্যান্ট। প্রথম ব্যাপারটা হচ্ছে পুরো বিশ্বজুড়ে ক্যান্সারের কী অবস্থা, এবং দ্বিতীয় অংশটা হচ্ছে বাংলাদেশে এখন ক্যান্সারের কী অবস্থা। প্রথমটা হচ্ছে বিশ্বজুড়ে ক্যান্সারের কী অবস্থা। আমরা যদি 2024-এর যে ডাটা বা স্ট্যাটিস্টিক্স যদি আমরা দেখি, খুব রিলায়েবল দুইটা প্রতিষ্ঠান এই ডাটাটা বের করে। একটা হচ্ছে আমেরিকান ক্যান্সার সোসাইটি এবং আরেকটা হচ্ছে ইন্টারন্যাশনাল এজেন্সি ফর ক্যান্সার রিসার্চ, এটা WHO নিয়ন্ত্রিত। এই দুটো রিসার্চ ইনস্টিটিউটের ডাটা অনুযায়ী 2024 সালে প্রতি বৎসর 2024 সালে প্রায় 20 মিলিয়ন ক্যান্সার নতুন রোগী শনাক্ত হয়েছে। 2024 সালের ডাটা অনুযায়ী প্রায় 20 মিলিয়ন, খুব অ্যালার্মিং। এবং ওদের সবচেয়ে আশঙ্কা যেটা, যে আগামী 2050 সালের মধ্যে এই ডাটাটা বেড়ে হতে পারে প্রায় 35 মিলিয়ন, 35 মিলিয়নস। এবং বলা হচ্ছে এই 20 মিলিয়ন যে নতুন ক্যান্সার পেশেন্ট ডায়াগনোসড হচ্ছে, তার মধ্যে 9.7 মিলিয়ন ক্যান্সার রিলেটেড ডেথ হচ্ছে, অর্থাৎ তাদের মধ্যে প্রায় 9.7 মিলিয়ন কিন্তু ক্যান্সার রিলেটেড ডেথ হচ্ছে। খুব উদ্বেগজনক হারে কিন্তু জিনিসটা বাড়ছে। এবং আমরা যদি বাংলাদেশের ডাটা যদি দেখি, বাংলাদেশে আসলে সবচেয়ে দুর্ভাগ্যজনক ব্যাপার হচ্ছে খুব স্টাবলিশড ক্যান্সার রেজিস্ট্রি এখন আমাদের এখানে হয়নি। তারপরেও রিসেন্ট ডাটা অনুযায়ী আমরা যেটা দেখছি যে প্রতি 1 লাখ মানুষের মধ্যে প্রায় 105.7 জনের ক্যান্সার হচ্ছে। 105.7 জনের আপনার ক্যান্সার হচ্ছে এবং তার মধ্যে প্রায় 74.7% মানুষ এখানে মৃত্যুবরণ করছে ক্যান্সার থেকে। তাহলে খুব অ্যালার্মিং। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে বিশ্বের ডাটা এবং বাংলাদেশের ডাটা। এখন আমরা যদি আরও কিছু ডাটা নিয়ে কথা বলি, যেমন পুরো বিশ্বে এই মুহূর্তে আসলে লাং ক্যান্সার সবচেয়ে কমন দেখা যাচ্ছে বোথ সেক্সে, মেল এবং ফিমেল, পুরুষ এবং মহিলা সব কিছু মিলিয়ে লাং ক্যান্সার সবচেয়ে বেশি দেখা যাচ্ছে। এবং লাং ক্যান্সারের পরপরই মেলের ক্ষেত্রে খুব বেশি পরিমাণে দেখা যাচ্ছে হেডনেক ক্যান্সারগুলো, আমাদের গলার যে ক্যান্সার, আমাদের মুখগহ্বরের যে ক্যান্সারগুলো অনেক বেশি দেখা যাচ্ছে, লিভারের ক্যান্সার, প্রোস্টেটের ক্যান্সার, এগুলো বেশি দেখা যাচ্ছে। একই সাথে মহিলাদের মধ্যে ব্রেস্ট ক্যান্সার, জরায়ু মুখে ক্যান্সার অনেক বেশি পরিমাণে দেখা যাচ্ছে। তবে ক্যান্সার কারণে মৃত্যু যে ব্যাপার যেটা আছে, মৃত্যু সবচেয়ে বেশি হচ্ছে কোলোরেক্টাল ক্যান্সার এবং লিভার ক্যান্সারে। এই ইম্পর্ট্যান্ট ডাটাগুলো আমাদের জন্য খুব বেশি। এবং আরেকটি ইম্পর্ট্যান্ট ডাটা এখানে আসলে বলা উচিত যে এই মুহূর্তে ওয়ার্ল্ডে মহিলাদের মধ্যে সার্ভাইকাল ক্যান্সারের মাত্রাটা অস্বাভাবিক রকমের বেশি।
এবং তার মধ্যে আমাদের এই যে লো ইনকাম কান্ট্রিজ যেগুলো আছে এই ক্ষেত্রে ভ্যাকসিনেশন যেহেতু প্রপারলি হচ্ছে না, তো সার্ভাইকাল ক্যান্সার অথবা জরায়ুমুখী ক্যান্সারের কারণে ভ্যাকসিনেশন নিয়েও আসলে আমরা কথা বলবো, কিন্তু তার আগে আমি একটু ডাক্তার মোহাম্মদ আরিফুর রহমান আপনার কাছে আসতে চাই। যে বলছিলেন ডাক্তার ভাস্কর চক্রবর্তী যে কি আশঙ্কাজনক হারে আসলে ক্যান্সারের হারটা বাড়ছে। এইখানে আমি আপনার কাছে জানতে চাই যে প্রাথমিক পর্যায়ে ক্যান্সার শনাক্তকরণের আসলে গুরুত্ব কি এবং ক্যান্সারের লক্ষণগুলো কি কি, কখন আসলে একজন রোগী বুঝতে পারবেন যে আমার ক্যান্সার হয়েছে বা আমার ডাক্তারের শরণাপন্ন হওয়া উচিত? ধন্যবাদ ডিবিসিকে আমাদের আমন্ত্রিত করার জন্য, আমাকে এবং ভাস্করকে। সত্যি কথা বলতে কি যে আমরা যে সুস্থভাবে বেঁচে আছি এটা আমাদের একটা বিশাল নিয়ামত আমরা মনে করি, এবং প্রতি মুহূর্তে যে কোনো একটা এক বছর মানে যে জন্ম নিল তা সে থেকে শুরু করে যে বেঁচে আছে বয়স সবারই ক্যান্সার হওয়ার চান্স থাকে। আমাদের শরীরে আসলে ভাঙাগড়ার খেলা, যেটা ভাস্কর বলেছে খুব সুন্দরভাবে, যে ভাঙাগড়ার খেলা চলছে। এই খেলার ভিতরে আমাদের গেটকিপাররা যদি একটু অলসতা দেখায় তাহলে কিন্তু সেটা অ্যাবনর্মাল গ্রোথ হয়। তো অ্যাবনর্মাল গ্রোথটা ক্যান্সার হওয়ার সুযোগ যে কোনো সময়ে। তো যে হারে আশঙ্কাজনক হারে বাড়াচ্ছে, আমি কিছুটা মনে করি যে আমাদের ভিতরে যোগাযোগ বেড়েছে, আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে সচেতনতা বেড়েছে, যার ফলে আমরা এখন অনেক জানতে পারি যে ক্যান্সার হচ্ছে এবং সহজেই তারা খুব সেন্টারে চলে আসতে পারে। আগে যেমন ভুগত, যে একটা মুখে ঘা হয়েছে, সে দীর্ঘদিন এই ঘাটাকে ইগনোর করেছে, বা ধরেন যে তামাক খাচ্ছে তার মনে হচ্ছে যে তার ঘা আছে, কিছু হবে না। তো এই যে ইগনোরেন্সের ব্যাপারগুলো, আমাদের শারীরিক নর্মাল যে ব্যাপারগুলো আছে তার বাইরে যে কোনো একটা চাকা, ধরেন আপনি একটা মহিলা, আপনাকে দিয়েই বলি যে ব্রেস্টে আপনার একটা চাকা হচ্ছে, আপনি কিন্তু ব্যথাহীন চাকা, তো এই ব্যথাহীন চাকাকে আপনি গুরুত্ব দিচ্ছেন না। বা আপনার মার হয়েছে, যেটা আসলে আপনার চেয়ে আপনার মার হওয়াটা সে লুকিয়ে রাখছে, চাকাটা বড় হচ্ছে, ক্ষত তৈরি হচ্ছে, যখন সে ব্যথা ফিল করছে ক্ষত তৈরি হওয়ার জন্য তখন সে হয়তো আপনাদের জানাচ্ছে। তাহলে যত আর্লি আমরা ক্যান্সারটা ডিটেক্ট করতে পারবো, হ্যাঁ, আমাদের এই নর্মালের সিমটমের বাইরে, কারোর দাঁত দিয়ে রক্ত পড়ছে, হ্যাঁ, সে বলছে যে না আমি তো ব্রাশ করি প্রতিদিন, দাঁত দিয়ে রক্ত পড়ছে। কারোর পায়খানার হ্যাবিটটা চেঞ্জ হয়ে গেছে, হ্যাঁ, দেখাচ্ছে তার পায়খানার সাথে রক্ত যাচ্ছে, বা বাউল হ্যাবিটটা চেঞ্জ হয়ে গেছে। কারোর এই যে চাকার কথা বলছি, বগলে বা শরীরের যে কোনো জায়গায় একটা চাকা লাম্প আসছে কিন্তু সে ইগনোর করছে। সো সচেতনতাটা আসবে তখনই, যার সিম্পল যদি আমি বলি যে কারোর খেতেও অসুবিধা হচ্ছে, আমি তো রেগুলার ঠিক মতো খেতাম কিন্তু আমার খাবারের চাহিদাটা কমে গেছে, আমি ওজনটা একটু শুকিয়ে যাচ্ছে বা রক্তশূন্যতা হচ্ছে, সে হয়তো আমাদের কালো পায়খানাটাও নোটিস করছে না। তো যত আমার বলার উদ্দেশ্য এই যে আমাদের নর্মাল যে স্বাভাবিক জীবনযাত্রা আছে তার বাইরে যেটাই হোক আপনি আপনার চিকিৎসকের শরণাপন্ন হন, সেটা চাকা, রক্ত পড়া, ক্ষত, হ্যাঁ, এরকম 7টা অ্যালার্মিং সাইন আছে। অর্থাৎ স্বাভাবিক জীবনযাত্রার বাইরে যে কোনো অস্বাভাবিকতা দেখা দিলে আসলে ডাক্তারের শরণাপন্ন হওয়া উচিত। এবং যত তাড়াতাড়ি আপনি আসবেন ক্যান্সার নিরাময় আমাদের জন্য তত সুবিধাজনক অবস্থানে আমরা, শুধু ক্যান্সার নিরাময় না, আমি বলবো যে তার যে খরচ, ক্যান্সার চিকিৎসার একটা বিশাল অংশ চলে যায় খরচে, সেই খরচটাও কমে যায়, কারণ চিকিৎসা পদ্ধতি কমানো যায়। শুধু সার্জারি হয়তো অনেক সময় অনেক বড় ভূমিকা পালন করে। যে বলছিলেন যে যত দ্রুত সম্ভব আসলে ডাক্তারের কাছে যাওয়া উচিত। অনেক সময় ডাক্তার ভাস্কর আপনার কাছে জানতে চাই যে অনেক সময় আমরা যখন ডাক্তারের কাছে যাই শুনতে পাই যে ক্যান্সার একদমই 4th স্টেজে চলে গিয়েছে। তো আপনার কাছে জানতে চাই যে ক্যান্সারের গ্রেড বা ক্যান্সারের স্টেজ এগুলো আসলে কি? ওকে, যখনই একটা ক্যান্সার ডায়াগনোসড হয় আমাদের কাছে, ক্যান্সারের যখন একটা পেশেন্ট আসে তখন প্রথম ধাপে আমরা যেটা করি, আগে ক্যান্সারটাকে শনাক্ত করি, আমরা ক্যান্সারটাকে আগে কনফার্ম করি আমরা হচ্ছে বায়োপসির মাধ্যমে। আমরা ওই জায়গা থেকে আসলে বায়োপসি নিই এবং বায়োপসির মাধ্যমে আমরা প্রমাণ করি যে ওখানে ক্যান্সার আছে। এরপরে আমরা যে জিনিসটা দেখি ওটা হচ্ছে ক্যান্সারটা আশপাশে কতটুকু ছড়িয়েছে, ওটার জন্য আমরা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা আমরা এখানে করি। যখনই আমরা পরীক্ষা নিরীক্ষা করবার পরে আমরা দেখি যে ক্যান্সারটা অন্য কোনো জায়গায় ছড়ানো, যেমন এখানে ফুসফুসে ছড়ানো, লিভারে ছড়ানো, কিডনিতে ছড়ানো অথবা বোনসের মধ্যে ছড়ানো, তখন আমরা এটাকে বলি 4th পর্যায়ের রোগী অথবা স্টেজ 4 ডিজিজ। হ্যাঁ, এতদিন পর্যন্ত একটা ধারণা ছিল যে স্টেজ 4 ডিজিজে অথবা 4th পর্যায়ের রোগী আসলে তেমন কোনো কিছু করা যাবে না। হ্যাঁ, কিছু কিছু ক্যান্সারের স্টেজ 4 ডিজিজের রোগীকে আর কখনোই কী করা যায় না, সুস্থ করা যায় না, একদমই সুস্থ করা যায় না। তবে রোগীকে এখন যে অবস্থায় আছে তার থেকে আমরা বেশ খানিকটা ভালো রাখতে পারি চিকিৎসার মাধ্যমে। কাজে এখন 4th পর্যায়েও যদি রোগীরা ক্যান্সার নিয়ে আসে এই ক্ষেত্রে অবহেলা করা যাবে না। আমি ভাস্করের সাথে একটু অ্যাড করতে চাই যে যেহেতু ক্যান্সার চিকিৎসা, আমরা কিন্তু ক্যান্সার চিকিৎসক, আমাদের কাছে সহজেই সরাসরি খুব কম মানুষ আসে, হ্যাঁ,
তো আমাদের চিকিৎসক সমাজ যারা বিভিন্ন অঙ্গ নিয়ে কাজ করে, কারণ প্রতিটা অঙ্গতেই ক্যান্সার হওয়া সম্ভব, আমরা বলেছি চুল থেকে নখ পর্যন্ত। তো সেই সব ক্ষেত্রে যে ও বায়োপসির কথা বললো, আমাদের চিকিৎসক ভাইদের কাছে অনুরোধ যেন তারা ওই এফএনএসির বদলে কোর বায়োপসিটা করার চেষ্টা করে। এবং এটা আমাদের দর্শকদেরও সচেতনতা, যে চিকিৎসক তাকে বলেছে এটা এফএনএসি করতে হবে, সেই যেন বলে তার চিকিৎসককে যে এটাকে একটু মাংসের টুকরা নিলে বেশি ভালো হয় কিনা, তাহলে আমাদের জন্য অনেক এই আর্লি ডায়াগনোসিসে অনেক হেল্পফুল হয়। আপনি বলছিলেন একটু আগেই যে বাংলাদেশে ক্যান্সারের চিকিৎসা অনেক ব্যয়বহুল, এই জিনিসটা নিয়ে আমরা কথা বলবো, কিন্তু আমাদের সময় হয়েছে একটি বিরতি নেবার। বিরতির পরে ফিরে এসে আমরা আবার আলোচনা করব। বিকন ফার্মাসিউটিক্যালস পিএলসি নিবেদিত বিশ্ব ক্যান্সার দিবস অনুষ্ঠানে নিচ্ছে একটি বিরতি, ডিবিসির সঙ্গেই থাকুন। আবারও স্বাগত জানাচ্ছি বিশ্ব ক্যান্সার দিবস নিয়ে ডিবিসি নিউজের বিশেষ আয়োজন নিবেদন করছে বিকন ফার্মাসিউটিক্যালস পিএলসি। আমাদের আজকের আলোচনার বিষয় বিশ্ব ক্যান্সার দিবস, স্বকীয়তায় ঐক্যবদ্ধ। এ বিষয়ে কথা বলার জন্য স্টুডিওতে আছেন দুজন ক্যান্সার বিশেষজ্ঞ, আছেন ডাক্তার ভাস্কর চক্রবর্তী এবং ডাক্তার মোহাম্মদ আরিফুর রহমান। আপনাদের দুজনকে আবারও স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। আমরা বিরতির আগে কথা বলছিলাম যে এই যে ক্যান্সারের চিকিৎসা, এটা আসলে প্রচণ্ড ব্যয়বহুল। আমি ডাক্তার আরিফুর রহমান আপনার কাছে আসতে চাই। এই যে এই মুহূর্তে বাংলাদেশে আসলে ক্যান্সারের চিকিৎসা পদ্ধতিটা কেমন, এবং আসলে বাংলাদেশে কি সকল ক্যান্সারের চিকিৎসা আছে কিনা? ধন্যবাদ আপনাকে গুরুত্বপূর্ণ প্রশ্নটা করার জন্য। আসলে আমাদের যে প্রবলেম, যেটা আমি বললাম একটু আগে, কোর বায়োপসির একটা উদাহরণ দিলাম। হ্যাঁ, আপনি যদি বলেন যে কোর বায়োপসি সারা বাংলাদেশে অ্যাভেলেবল কিনা, সেটা না, কিন্তু কোর বায়োপসি অ্যাটলিস্ট শহর, বিভাগীয় শহর বা বড় বড় শহরে কোর বায়োপসি অ্যাভেলেবল। এবং ক্যান্সার ডায়াগনোসিসের যেমন এই যে শুরুতে আমাদের কিছু একটা খরচ হয়, সেটা বেশ ব্যয়বহুল, কারণ আপনার ক্যান্সার নির্ণয় করার জন্যে সঠিক নির্ণয় না হলে কিন্তু আমরা চিকিৎসা দিতে পারি না। এখন টার্গেটেড থেরাপির যুগ, এখন ইমিউনোথেরাপির যুগ, এখন রেডিয়েশন, প্রিসিশন রেডিয়েশনের যুগ, পার্সোনালাইজ ট্রিটমেন্টের যুগ। পার্সোনালাইজ ট্রিটমেন্ট, আপনি একজন, আপনাকে শেপ করেই আমি ট্রিটমেন্ট প্ল্যান করব। তো এটা ব্যয়বহুল, এবং ব্যয়বহুলের শুরুটা ডায়াগনোসিসের পর্যায়ে যেমন ব্যয়বহুল, পরবর্তীতে চিকিৎসা পদ্ধতি যদি আমরা সত্যিই পার্সোনালাইজ করতে চাই, মলিকুলার ডায়াগনোসিসের ক্ষেত্রে ব্যয়বহুল। বাংলাদেশে যদি আপনি এখন চিকিৎসা পদ্ধতি কী কী আছে বলেন, আমি বলবো যে একটা ইনিশিয়াল ক্যান্সার ডায়াগনোসিস থেকে স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট দেওয়ার জন্যে সব চিকিৎসা পদ্ধতি আছে, সেটা রেডিওথেরাপি, কেমোথেরাপি এবং ভালো সার্জারি, সব অঙ্গের সার্জারি। অনকোসার্জারি সার্জন ডেভেলপ করেছে অনেক, আমাদের রেডিয়েশনে যথেষ্ট ফ্যাসিলিটি ডেভেলপ করেছে। সরকারি পর্যায়ে কিছুটা হোঁচট খায়, বাট আশার আলো 9টা ক্যান্সার সেন্টার বা 8টা ক্যান্সার সেন্টার হওয়ার কথা, সেগুলো হলে প্রান্তিক পর্যায়ের মানুষ, আমরা যারা ঢাকা কেন্দ্রিক বা ঢাকায় বড় বড় সেন্টার কেন্দ্রিক প্রাইভেট আমি প্রতিষ্ঠানের কথা বলবো, তারা অনেক ইনভেস্ট করছে, তারা অনেক এই জায়গাগুলো মানে কেয়ার গ্যাপগুলো পূরণ করার চেষ্টা করছে। একই সাথে মলিকুলার ল্যাবের মতো জায়গাতেও আমাদের ইনভেস্ট করা হচ্ছে বাংলাদেশে, এবং অনেকে স্ট্রাগল করছে শুরুতে। তো এই জায়গাগুলো যখন চলে আসবে, আমরা খরচ অনেকটা কমিয়ে আনতে পারবো। একজন পেশেন্ট যখন ইনিশিয়ালি ভয়ে আতঙ্কিত, এই যে এবারে যে ইউনিক বলা হয়েছে, ইউনাইটেড বা ইউনিক, এখানে কিন্তু প্রথমেই হয় আতঙ্ক, তারপরে ভয়, তারপরে অনেক ধরনের ইমোশন কিন্তু কাজ করে একটা ক্যান্সার ডায়াগনোসিসে। পারিবারিক আতঙ্কটা বেশি, তারা বলে যে বাইরে চলে যাও। বাইরে যাওয়ার জন্য একজন যেতে পারে না, 2জন 3জন যাওয়ার সময় যে ডিলেটা তৈরি হয়, এতে ক্যান্সার কি একটা স্টেজের কথা বলছিল, আর্লি স্টেজ ক্যান্সার অ্যাডভান্স স্টেজ করে ফেলে। 2 মাস গ্যাপ তো আপনাকে ক্যান্সার থেমে থাকবে না। এই 2 মাসের গ্যাপে সে যে প্রিপারেশন, পাসপোর্ট থাকে না, ভিসা থাকে না, তাদের সামর্থ্য থাকে না, স্বপ্ন থাকে, ফ্যামিলির ইমোশন থাকে, এই ইমোশন নিয়ে তারা দূরে চলে যায়, ওখানে যে হোঁচট খায়, পদে পদে হোঁচট খায়। আপনি তো বাংলাদেশে অ্যাটলিস্ট বাংলায় কথা বলতে পারবেন, আপনি তো আমাকে ইন্টারাক্ট করতে পারবেন যে ডাক্তার সাহেব আমি হয়তো বা সময় দিতে যাচ্ছি না, সেটা আপনি বের করতে পারবেন রিকোয়েস্ট করে হলেও, বা আমি কেন দিব না, আমরা ওই জায়গাগুলো আমাদের, আমি ওই জায়গাগুলো নিয়ে কথা বলতে চাই না, কিন্তু আমাদেরকে এই জায়গাগুলো, গ্যাপগুলো পূরণ করতে হবে যেখানে আমরা খরচ কমাতে পারি। আমি এই জায়গাটাই জানতে চাই ডাক্তার ভাস্কর চক্রবর্তী। ডাক্তার আরিফুর রহমান যেমনটা বলছিলেন যে আসলে অনেকেরই আসলে একটা টেন্ডেন্সি থাকে যে ক্যান্সার ধরা পড়লেই বোধহয় দেশের বাইরে যে চিকিৎসা করাতে হবে। আপনার কাছে কি মনে হয় যে কেন আসলে জনসাধারণের মধ্যে এই ধারণাটা আছে যে ক্যান্সার হলেই দেশের বাইরে গিয়ে চিকিৎসা করাতে হবে, কেন দেশের চিকিৎসার উপরে ভরসা করতে পারছে না? দেখেন, একটা জিনিস খুব ট্রুথ, এটা হচ্ছে বিগত আমরা 5 বছর অথবা 10 বছর আগেও যে প্রবলেমটা ছিল, একটা ক্যান্সারের জন্য
যে প্রসেসগুলো আছে, যেমন প্রথমে এখানে ক্যান্সারটা ডিটেক্ট করা, তারপর হচ্ছে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে কোন স্টেজে আছে ওটা বের করা, তারপর হচ্ছে পরবর্তী চিকিৎসা যে ব্যাপার যেটা আছে সার্জারি, রেডিয়েশন অথবা কিমোথেরাপি। গত 5 থেকে 10 বছর আগেও কিন্তু এই বিশাল পরিমাণ ফ্যাসিলিটিস আসলে বাংলাদেশে ছিল না, কিন্তু গত 5 বছরের মধ্যে এই পরিবর্তনটা অসাধারণ মানে একটা পরিবর্তন হয়েছে। যেই পরিবর্তন আমি বলতে পারি যে এই মুহূর্তে একটা ক্যান্সার পেশেন্ট যদি ক্যান্সার ডিটেক্টেড হয়, বাংলাদেশে খুব ভালোভাবে চিকিৎসা উনি করতে পারবেন। হ্যাঁ, একটা স্পেশালিস্ট, একজন অনকোসার্জন, একজন খুব ভালো মানের রেডিয়েশন অনকোলজিস্ট, খুব ভালো মানের মেডিকেল অনকোলজিস্ট এখন বাংলাদেশে অ্যাভেলেবল। হ্যাঁ, তাহলে কেন এটার জন্য মানুষ এই মুহূর্তে দেশের বাইরে যাবে? দেশের বাইরে গেলে খরচটা বেড়ে যাবে। তার ওই যে আরিফ ভাই যে বলছিলেন যে ওখানে অনেক ধরনের জটিলতায় পড়বে, অনেক ধরনের হ্যারাসমেন্টের সুযোগ হবে। হ্যাঁ, সো সেই ক্ষেত্রে আমি যে জিনিসটা বলবো, এই মুহূর্তে বাংলাদেশের সব ধরনের ফ্যাসিলিটিস আছে, তবে বেসরকারি খাতে কিছুটা বেশি খরচ হয়, সরকারি ক্ষেত্রে গেলে ওই ক্ষেত্রে অনেকটুকু কম খরচ হয়। এবং আমি বলবো যে আমাদের এখানে গভর্নমেন্টগুলো যথেষ্ট এগিয়ে আসছে। বলছি গত 5 বছর অনেক চেঞ্জ হয়েছে, তাহলে আগামী তো আরও অনেক চেঞ্জ হবে। এবং গভর্নমেন্টের যে উদ্যোগগুলো নিচ্ছে, বেসরকারি প্রতিষ্ঠানগুলো যে উদ্যোগগুলো নিচ্ছে, আসলেই প্রশংসনীয়। তো ওই ক্ষেত্রে আমি রোগীদেরকে একটা জিনিস এশিওর করব যে এই মুহূর্তে আসলে বাইরে যাওয়ার কথা চিন্তা না করে খুব আর্লি ডায়াগনোসিসের পরপরই যদি ওরা চিকিৎসা শুরু করে দিতে পারে, তাহলে রোগটা ছড়াবে না। এবং আমি এটা এনশিওর করতে চাই যে এখানে বাংলাদেশে এখন সব ধরনের ফ্যাসিলিটিস আছে। এই যে বলছেন যে বাংলাদেশের সব ধরনের ফ্যাসিলিটিস আছে, সেক্ষেত্রে যদি গ্রামে বা প্রান্তিক পর্যায়ে কারো হচ্ছে যে ক্যান্সার ধরা পড়ে, সেটা কি উপজেলা পর্যায়ে বা জেলা পর্যায়ে সম্ভব? হ্যাঁ, এখনও ওই পর্যায়ে পর্যন্ত আমাদের এই ফ্যাসিলিটিসগুলো পৌঁছায়নি। আমি আপনাকে বলছিলাম যে 5 বছর অনেক চেঞ্জ হয়েছে। আমাদের এখানে যে ঢাকা অথবা বিভাগীয় যে জেলাগুলো আছে, ওগুলোতে অনেকটুকু চেঞ্জ হয়েছে। উপজেলা পর্যায়ে বা প্রান্তিক পর্যায়ে এখনও ওভাবে চেঞ্জ হয়নি। বাট আমাদের এখানে গভর্নমেন্ট এবং এখানে নন গভর্নমেন্ট অর্গানাইজেশনস বা প্রাইভেট সেক্টরসগুলো আস্তে আস্তে এগিয়ে আসছে, এবং ওদেরকে আরও এগিয়ে আসতে হবে যেন প্রান্তিক পর্যায়ে এই সাপোর্টগুলো যেন পৌঁছায়। হ্যাঁ, আমরা বিভাগীয় শহরে যে ক্যান্সার হাসপাতাল হচ্ছে, যদি এটা সরকার সফল করতে পারে, এটা অনেক বড় সফলতা। আসলে ক্যান্সার চিকিৎসা উপজেলা বা পর্যায়ে সম্ভব না, এটা হলো প্রথম বুঝতে হবে। সেকেন্ড হলো, যদি বিভাগীয় পর্যায়ে সম্ভব হয়, ওখানে যতটুকু সম্ভব, তারপরে তারা আরও যে উপরে টারশিয়ারি লেভেলে আসবে। মোহাম্মদ আরিফুর রহমান, আমরা কিন্তু আলোচনা করতে করতে একদমই শেষ পর্যায়ে চলে এসেছি। আমি আপনাদের দুজনের কাছ থেকে একদমই ছোট করে জানতে চাইবো যে আজকে বিশ্ব ক্যান্সার দিবস, এই বিশ্ব ক্যান্সার দিবসে যারা এই মুহূর্তে আমাদেরকে দেখছে, তাদের উদ্দেশ্যে আপনারা দুজনে যদি কিছু বলতে চান। আমি বলতে চাই, একই ছাদের নিচে এখন চিকিৎসা সম্ভব, সকল চিকিৎসা সম্ভব, এবং এর জন্য আমাদের সরকার, বেসরকারি, ফার্মাসিউটিক্যালস এবং আপনারা সবাই খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন রাখতে পারেন। ডাক্তার ভাস্কর চক্রবর্তী। ইউনাইটেড। আমি যেটা বলবো, ইউনাইটেড বাই ইউনিক। এবার আমাদের ক্যান্সারের যে স্লোগান যেটা আছে, ওয়ার্ল্ড ক্যান্সার ডে, আমি বলবো প্রত্যেকটা পেশেন্ট অবশ্যই বাংলাদেশে ক্যান্সার নেওয়া উচিত। বাংলাদেশে এখন সব ধরনের ক্যান্সার ফ্যাসিলিটিস আছে, এবং একজন রোগী যে সুস্থ হচ্ছে, ওই রোগীর যে জার্নিটা, ওই রোগীর যে স্ট্রাগলটা, ওই রোগীর যে স্টোরিটা, এই স্টোরিটা বাকি আর 10 জন রোগীর মধ্যে ছড়িয়ে দিতে হবে। তাহলে ওদের মধ্যেও সচেতনতা আসবে, ওদের মধ্যেও বাঁচার একটা নতুন স্বপ্ন আসবে। এবং আসলে আমাদের সকলের দায়িত্ব যে এই গল্পগুলো আসলে ছড়িয়ে দেওয়া, সবার মাঝে ছড়িয়ে দেওয়া। ইউনিক, আমি লাস্ট একটু বলতে যাচ্ছি, ইউনিক যে বললাম যে তার ডায়াগনোসিসের সময় তার ভয়, আবেগ, দুঃখ, বেদনা, এগুলো যদি তার জয়ের গল্পটা, এই ভয় থেকে শুরু করে জয়ের গল্পটা আপনাদের মাধ্যমে প্রচার করা যায়, আরেকজন বুঝবে যে আসলে বাইরে যাওয়ার দরকার নেই। একদমই। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের আজকে স্টুডিওতে এসে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ, ধন্যবাদ ডিবিসি। বিকন ফার্মাসিউটিক্যালস পিএলসি নিবেদিত বিশ্ব ক্যান্সার দিবসের অনুষ্ঠানে উপলক্ষে ডিবিসি নিউজের বিশেষ এই আয়োজনের সাথে থাকার জন্য ধন্যবাদ। ডিবিসির সঙ্গে থাকুন।